আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। শ্রম রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যে এক যুগেরও বেশি সময় ধরে কর্মীর নিয়োগ বন্ধ রয়েছে। বিগত সরকারের সময় অবৈধভাবে তৈরি সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় উঠাতে অবৈধ কর্মকাণ্ড এবং দেশগুলোর স্থানীয় আইন না মেনে বিশৃঙ্খলা তৈরির কারণে একে একে বন্ধ হয় মধ্যপ্রাচ্যের বাজার। শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার উন্মুক্ত করার ক্ষেত্রে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রম শক্তি খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। বিপুল পরিমাণ জ্বালানি ভাণ্ডার আবিষ্কারের পর 70 দশকেই নতুন করে বড় ধরনের অবকাঠামো নির্মাণ শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েতের সমন্বয়ে গঠিত জোট গালফ কোঅপারেশন কাউন্সিল GCC। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উপসাগরীয় এসব দেশে কর্মী পাঠানো শুরু হয় ব্যাপক হারে। সবকিছু ঠিকঠাক চললেও দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে 2012 সালের আগস্টে, যা আজও পুরোপুরি চালু হয়নি। বাহরাইনে সবশেষ 2016 ও 17 সালে 2 বছরে লাখখানিক কর্মী গেলেও 2018 সালে বাংলাদেশি মুয়াজ্জিনের হাতে সে দেশের এক ইমাম খুনের পর কর্মী নেওয়া বন্ধ করে দেওয়া হয়। চাহিদার তুলনায় দ্বিগুণ কর্মী থাকা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় উঠাতে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে 2023 সালের 31 অক্টোবর থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। অথচ দেশটিতে গত 14 বছরে কর্মী গিয়েছিল প্রায় 15 লক্ষের মতো। 2007 থেকে 2018 সাল পর্যন্ত কয়েক দফায় নানা অনিয়ম এবং বাংলাদেশি শ্রমিকদের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় কুয়েত। সবশেষ 2020 সালে MP পাপুল গ্রেপ্তার হবার পর আর আলোর মুখ দেখেনি এই শ্রমবাজার। বাজারগুলো চালু করা গেলে শ্রমিক যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে বলে মনে করেন বাইরার এই যুগ্ম মহাসচিব। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, তারপরে কাতারও সেভাবে কর্মী নিচ্ছে না। এই শ্রমবাজারগুলো আমাদের পুরাতন শ্রমবাজার, এদেরকে যদি কূটনীতিক তৎপরতার মাধ্যমে শ্রমবাজারগুলো যদি আমরা উন্মুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের শ্রমিক যাওয়ার প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে। আপনি দেখেন লাস্ট ইয়ারে যে কর্মী গিয়েছে এটা কিন্তু কমে গেছে, এর আগের বছরের চেয়ে কিন্তু কমে গেছে, প্রায় 1.5 থেকে 2 লক্ষ শ্রমিক কিন্তু যাওয়া কমে গেছে। তো এখনো কিন্তু আরো কমে যাবে যদি আমরা এই পুরাতন শ্রমবাজারগুলো আমরা উদ্ধার করতে না পারি। বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করার ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি অভিবাসন সংক্রান্ত কূটনৈতিক তৎপরতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। অভিবাসন কূটনীতি, সেইটার একটা তৎপরতা দরকার, সেইটা আমরা অনেকদিন ধরে দেখি না। পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু এই দ্বিপাক্ষিক যে ডকুমেন্টগুলো থাকে এগুলো অনলাইনে অ্যাভেলেবল থাকে, বাংলাদেশে এগুলো ছিল না। তারপরেও আমরা যখন গবেষণার স্বার্থে আন্তর্জাতিক সংস্থা এবং সরকারের সাথে মিলে কাজ করি, তখন আমরা দেখেছি যে এই সমঝোতা স্মারকগুলো অনেক পুরনো। কাজেই এক ধরনের জায়গা আছে যে সরকারকে অনুমোদন দিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোকে কাজ করে যাওয়ার জন্য, সরকারি দিক থেকে কোনো উদ্যোগ কিন্তু নাই। আসিফ মুনিরের মতে বিপুল জনগোষ্ঠীকে দক্ষ কর্মশক্তিতে পরিণত করে কর্মসংস্থান নিশ্চিত করার উপরই নির্ভর করছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার সুবর্ণ সুযোগ। প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কারিগরি শিক্ষাটাকে নিয়ে আসতে পারতাম, সেটার একটা সুফল আমরা কিন্তু পেতাম সুদূর প্রসারী। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গ্রেফতার করা হয় আরও 5 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও চাপাতি। দিবাগত রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের 5 নম্বর রোডে চিহ্নিত সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীও। পরে বাড়ির ভেতরে প্রবেশ করে অস্ত্রগুলি সহ 5 সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। এদিকে রাজধানীর উত্তরায় সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় আরও 2 কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি, তাদেরকে সহকারে আমরা বাসা ছাদে উঠি। ছাদে ওঠার পর আমরা 2টো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায়। তাদের কাছে একজনের হাতে একটা আমরা .22 বরের পিস্তল দেখতে পাই, আরেকজনের কাছে আমরা চাপাতি দেখতে পাই।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে নিষিদ্ধই থাকছে রাজনীতি। সকল একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চলছে টানা কমপ্লিট শাটডাউন। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া চলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদল, যুবদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন শতাধিক। মঙ্গলবারের সংঘর্ষের পর ৫ দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা সহ সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীরা। কুয়েটের একাডেমিক কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৮তম বিশেষ জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সংঘর্ষের ঘটনা তদন্তে অধ্যাপক এম.এম.এ হাশেমকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কুয়েট শাখা ছাত্রদল। লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসাদ মোহাম্মদ ইয়াহিয়া দাবি করেন, হামলায় ছাত্রদল কোনোভাবেই দায়ী নয়। ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলটির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতে তেড়ে গিয়ে হামলার সূচনা করেন। সেই সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আপনারা দেখতে পেয়েছেন। তবে তাদের কেউই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত নয়। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বারবার আমাদের দাবিগুলো জানিয়ে দাবিগুলো মেনে নেওয়ার কথা বলেছি। আমরা গতকাল রাতেই বলেছি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করলাম। এদিকে কুয়েট ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষক সংকট সমাধানের দাবিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আমাদের ৩৩৪ জন শিক্ষক থাকার কথা, সেখানে ১৬১ জন টিচার রয়েছে এবং ১৭৩টি পদ খালি। আমাদের দেখা যায় যে প্রত্যেকটা ডেপে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, আমাদের থার্ড ফেজে কমবেট প্রত্যেকটা টিচার একবারে সংকট। মানববন্ধন কর্মসূচি দিয়েছে এবং আন্দোলনের এই যে কন্টিনিউয়াস বা এই ধারাবাহিকতা চলমান থাকবে। দাবি আদায়ে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পানির স্তর নেমে যাওয়ায় নলকূপে মিলছে না পানি। পুকুর বিলের পানিও শুকিয়ে গেছে। এ অবস্থায় বিশুদ্ধ পানি সংকটে রান্নার কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম। বোরো ধানে সেচ দিতেও কৃষকরা পড়েছেন বিপাকে। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। গভীর নলকূপ স্থাপন বৃদ্ধি পাওয়ার কারণে মৌলভীবাজারের কমলগঞ্জের পতন উষার, মুন্সিবাজার, শমশেরনগর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এতে করে বাড়িঘরে নলকূপে পানি উঠছে না। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাইতে দিনে আমরা পানি অনাহারে আমরা মরিতে রাঙ্গি, আমরা এখন পানির লাগে কই দিতাম ডিব্বই আমরা পানি সব নিজে বন্ধ। সামনে দিয়ে রমজান মাস আর সামনে দিয়ে আরো দুর্গতি ইয়া পরের এবারে যদি পানির সংকট হয় আমরা চলমুকিলা খাইমুকিলা ডিভল হওয়ার কারণে তারা ক্ষেত কৃষি করে তারা দেখা তারা ক্ষেত করে ২-২৫০ কিয়া দেখা, কিন্তু আমরা কলমাতে পানি নাই। ক্ষেত করা তো পানি কম আর পানি নাই, যে নিচের লিয়ারও পানি নেই। বিষয়টি স্বীকার করে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। বিভিন্ন স্থানে পানির স্তর নেমে গেছে। এটা মূলত হচ্ছে গভীর নলকূপ খননের পরে পানির স্তর নিচে চলে যাচ্ছে। এতে ফসলের সেচের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। আমি আশা করব বুক ও উপরিগ্রস্ত পানি ব্যবহার করার জন্য যাতে আমাদের পরিবেশ সুন্দর থাকে। সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
দর্শক, কুয়েটের ছাত্র রাজনীতির খবরে আমরা যাব খুলনা। সেখানে রয়েছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদ, কুয়েট পরিস্থিতি আজ কেমন দেখছেন সেটি জানতে চাই, এবং সবশেষ তথ্য যেটি আছে সেখানকার পরিস্থিতি বলবেন আমাদেরকে। বর্তমানে কুয়েতের যে পরিস্থিতি আমরা যেটা দেখলাম সেটা হলো এখন থমথমে অবস্থা বিরাজ করছে পুরো কুয়েট জুড়ে, এবং প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবন দুটোতেই তালা মারা রয়েছে। গতকাল শিক্ষার্থীরা একটা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তারা একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনে তালা মারেন। এর আগে কুয়েটের 98তম সিন্ডিকেট সভায় শিক্ষকরা এবং সিন্ডিকেটের মেম্বাররা যে সিদ্ধান্ত দেন সে যে আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট বন্ধ থাকবে, সেই সাথে সমস্ত ছাত্র রাজনীতি কুয়েটে নিষিদ্ধ থাকবে এবং ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত থাকবে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে, এবং কোনো শিক্ষক কর্মচারীও ছাত্র রাজনীতিতে জড়িত হতে পারবে না। এই ধরনের দাবি যে উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে সেটা মেনে নিয়েছিলেন, কিন্তু ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগের বিষয়ে যে দাবি ছিল সেই দাবিটা না মানায় ছাত্ররা এই আন্দোলনকে অব্যাহত রেখেছেন এবং তারা সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন। এবং গতকালকে আমরা যেটা দেখেছি, সন্ধ্যার পরে ছাত্ররা ছাত্রদলের কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তারা কুয়েট ক্যাম্পাসে যে দুর্বার বাংলা রয়েছে, যে দুর্বার বাংলায় মোমবাতি প্রজ্বলন করেছেন, সেই সাথে তারা রাত্রে বিক্ষোভ মিছিল করেছেন। অপরদিকে আমরা যেটা দেখেছি যে গতকাল দুপুরের দিকে কুয়েটের এই সহিংসতার পক্ষে কুয়েট ছাত্রদলের পক্ষ থেকে খুলনা প্রেস ক্লাবে একটা প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল। সেই প্রেস ব্রিফিং এ তারা বলতে চেষ্টা করেছেন যে কুয়েটের যে ইয়েটা হয়েছে সেটা ছাত্রদল কোনোভাবেই জড়িত নয়, এই দাবি করেছেন ছাত্রদলের নেতারা। তবে সর্বশেষ যে অবস্থা এখনো থমথমে অবস্থা বিরাজ করছে, প্রশাসন তাদেরকে হল ছেড়ে যাওয়ার কথা বললো, কুয়েটের শিক্ষার্থীরা কিন্তু এখনো হল ছেড়ে যাননি, তারা সেখানে অবস্থান করছেন। এখন এই অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কুয়েট এবং এর আশেপাশে অবস্থান গ্রহণ করছেন এবং ছাত্ররা তাদের অবস্থানে অনড় রয়েছেন। এই ছিল সর্বশেষ অবস্থা কুয়েট থেকে। জি শহীদুল, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে অর্থনৈতিকভাবে সম্ভাবনার দুয়ার খুলছে কার্পাস তুলার চাষে। বরেন্দ্র অঞ্চল হওয়ায় এখানকার মাটি ও আবহাওয়া তুলা চাষের উপযোগী, আর সে কারণেই উপজেলার বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কার্পাস তুলা চাষ। এদিকে এ চাষে সহযোগিতা করছে তুলা উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ। মোহাম্মদ নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে অন্য ফসলের পাশাপাশি বিকল্প হিসেবে কার্পাস তুলা চাষে ঝুঁকছেন কৃষকেরা। ভালো ফলন ও লাভ হয় তুলা চাষে আগ্রহ বাড়ছে তাদের। বিঘাপতি 12 থেকে 15 মণ তুলার ফলন হয়, যার আনুমানিক মূল্য 50 থেকে 60 হাজার টাকা। সব খরচ বাদ দিলেও 35 থেকে 40 হাজার টাকা বিঘাপতি লাভ হয়। তুলা বিক্রির জন্য ক্রেতা খুঁজতে হয় না, বরং ক্রেতারাই আসে চাষিদের দোরগোড়ায়। গত বছরের তুলনায় এবার অনেক বেশি জমিতে বেড়েছে তুলা চাষ। 1.5 বিঘা মাটিতে প্রায় আল্লাহ দিলে 80 থেকে 90 হাজার টাকা আমি আশা করছি পাবো। ধানের চেয়ে গমের চেয়ে তুলা চাষ করলে অনেক লাভবান হয়। রাঙা মাটি যেগুলাতে কোনো ফসল পানি হয় না, সেগুলাতে এই তুলা চাষের পক্ষে খুবই ভালো। আমারও ইচ্ছা জাগছে যে আমিও 2 বিঘা 1 বিঘা করি, যে তুলা গালা চাষ করে আমিও কিছু লাভবান হওয়ার আরো চেষ্টা করি। বরেন্দ্রভূমির উঁচু জমি যেখানে সেচ সুবিধা নেই বা কম ফসল হয়, সেসব জমি তুলা চাষের উপযোগী। তুলা চাষ প্রচলিত অন্যান্য ফসলের তুলনায় লাভজনক। আমরা তুলা উন্নয়ন বোর্ড কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটা শাখা, এই শাখায় আমরা বিভিন্নভাবে সহায়তা করি। যেমন এবার প্রণোদনার আওতায় আমরা চাষিদেরকে কিছু সার, কীটনাশক, বীজ এগুলো প্রায় আমরা বিনামূল্যে আমরা দিয়েছি। বরেন্দ্রভূমিতে তুলা চাষে ভালো ফলন ও লাভ হয়, এ চাষে দিন দিনই আগ্রহ বাড়ছে কৃষকদের। তুলা চাষের আবাদের লক্ষ্যমাত্রা এই জন্যই বাড়ানোর চেষ্টা করছে, যেহেতু নাচল একটি খরাপীড়িত অঞ্চল, এখানে পানি সাশ্রয়ী যে ফসলগুলো সেগুলো চাষ বাড়ানোর জন্য সরকারের একটি পরিকল্পনা রয়েছে। তুলা চাষ আরো বাড়াতে উদ্বুদ্ধ করার জন্য বাড়ানো হয়েছে প্রদর্শনী প্লটও। আফরিন পপি, মোহনা সংবাদ।
দেশের বাইরের খবর। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর অভিযানে 2 শতাধিক মানুষ নিহত এবং আরও 100 মানুষ আহত হয়েছেন। এছাড়া আরও অনেকে নিখোঁজ, অপহরণ, জোরপূর্বক গুম এবং লুটপাটের শিকারও হয়েছেন। গেল 3 দিনে রাজধানী খার্তুম সংলগ্ন হোয়াইট নাইল রাজ্যের গ্রামে অভিযানের নামে তারা এ হত্যাযজ্ঞ চালায় বলে জানায় মঙ্গলবার, জানিয়েছে দেশটির মানবাধিকার আইনজীবীদের সংগঠন ইমার্জেন্সি লয়ার্স নেটওয়ার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন্স হবার প্রত্যয় জানালেও দুবাইয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরে যায় টাইগাররা। তার উপর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শিরোপা প্রত্যাশী ভারত, তাই যাত্রাটা যে মোটেও সহজ নয় তা ভালোই জানে শান্ত বাহিনী। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জি সুমন মুস্তাফিজ, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাব। দর্শক, এর সাথে দেখে নিব আমরা আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। শুরুতেই পড়ছি প্রথম আলো শিরোনাম, হাসিনার আনুগত্যের পুরস্কার ঝিলমিলেও রাজুকের প্লট, ছাত্র রাজনীতি বন্ধই থাকছে, উপাচার্যকে বর্জ্যের ঘোষণা, কুয়েটে উত্তেজনা। বিতর্কিত ভোটের দায়িত্বে থাকা 33 সাবেক ডিসি ও এসডি, কুয়েটে রাজনীতি নিষিদ্ধই থাকছে, শিরোনাম ছিল দৈনিক ইত্তেফাকের। সমকাল রাতের ভোটের 33 ডিসি ও এসডি, গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা। আলোচনায় নাগরিক শক্তি নেতৃত্বে যারা আসতে পারেন, কুয়েটে সব ভবনে তালা, শিরোনাম ছিল প্রতিদিনের। রয়েছে যুগান্তর, শুরুতে ছাত্র ঐক্যে ফাটল, ফ্যাসিস্ট বিরোধী শিবিরে ভাঙনের পদধ্বনি, কুয়েটে নিষিদ্ধই থাকছে ছাত্র রাজনীতি, বহিরাগতদের হামলা সংঘর্ষ, এস আলমের হিসেবে 2.5 লাখ কোটি টাকার লেনদেন। বণিক বার্তা, সরকারের বিদেশি ঋণ পরিশোধ খরচ বছরে $6 বিলিয়ন ছাড়িয়েছে। সিনিয়র সচিব পদায়নে আওয়ামী লীগের পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট গোয়িং আফটার অফিসিয়াল ইনভলভড, জেলনস্কি আ ডিটেক্টর, ট্রাম্প। আমরা শিরোনাম দেখে নিলাম। একটি বিষয় নিয়েই যেটি উত্তেজনা চলছে গত পরশুদিন থেকে, কালকে দিনভর আলোচনা ছিল, কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে বেশ কিছু দাবি কথা বলা হয়েছিল, দাবি মানা হয়নি এবং সেই জন্য তারা তালা ঝুলছে এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে সবকিছু। আপনার কাছে এই বিষয়ে চলে যেতে চাই। জি, কুয়েটে আমরা জানি যে মানে শুরুটা ছিল দুইটি ছাত্র সংগঠনের একটু বিরোধের মধ্যে দিয়ে, সেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এক দলের আন্দোলন ছিল শুরুতে, যেখানে তারা ভিসির পদত্যাগ চাচ্ছিলেন এবং তাদের মূল দাবি ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে। তো বলা হয়, অভিযোগ করা হয় যে সেই আন্দোলনে ছাত্র দল তাদের মুখোমুখি অবস্থান নেয়, বাধা দেয় এবং সেখানে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল এরা যুক্ত হয়ে একটা বড় রকমের, যেটা গত পরশু দিনের ঘটনা, যে একটা বড় রকমের সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সেখানে 50 জনেরও বেশি দুই পক্ষের আহত হয়। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। যে সেটির ধারাবাহিকতায় মানে গতকালের যেটা অবস্থা ছিল সেটা হচ্ছে যে প্রশাসনিক ভবন সহ সবগুলো ভবনেই তালা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা এবং তা ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয় এক পর্যায়ে। এরই মধ্যে আপনার সিন্ডিকেটের জরুরি বৈঠক বসে, যে বৈঠকে সিদ্ধান্ত হয় যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম, পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। আর এই ঘটে যাওয়া এই সব ঘটনাবলীর তদন্তের জন্য 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
তো আমরা তদন্ত রিপোর্ট পর্যন্ত ওয়েট করতে হবে আমাদেরকে যে মূল বিষয়টি জানার জন্য। তবে এই মুহূর্তে যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে আপনার শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরে শিক্ষার্থীদেরকে স্বাভাবিকভাবেই হল ছাড়তে বলা হয়, তারা হল ছেড়ে চলে যায়। আমরা যতটুকু জেনেছি যে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত। হ্যাঁ, এবং এটি একটি ধারাবাহিকভাবে যেটা আসে যে একটা বিশ্ববিদ্যালয় শুরু হলে আরেকটি বিশ্ববিদ্যালয় কিন্তু হ্যাঁ সেটা ছড়িয়ে যায়। সেই বিষয়টা যদি সেটা একেবারেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ইস্যু না হয়, মানে ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র যদি ইস্যু না হয় তাহলে দেখা যায় সেটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে লেখাপড়ার সেশন জট। জি, আমরা আশা করব যে এটি এখানেই শেষ হবে। তদন্ত কমিটির রিপোর্টের পরে সিন্ডিকেট ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এবং যাতে শিক্ষা ব্যাঘাত না ঘটে, শিক্ষার্থীদের সমস্যা না হয়, সেটা তারা বিবেচনা করবেন আমরা আশা করব। আমরা সেটা প্রত্যাশা করি। বিতর্কিত ভোটের দায়িত্বে থাকা 33 সাবেক ডিসি ও এসডি, এটি শিরোনাম আসছে অনেকগুলো। জি, এটি আলোচনায় ছিল, কাল দিনভর এটি আলোচনায় ছিল। তো একটা পর্যায়ে গিয়ে 6টা মানে বিজ্ঞপ্তির মাধ্যমে এটা জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করেছেন। সেখানে বলা হয়েছে যে 2018 সালে একাদশ সংসদ নির্বাচন, যেটাকে মানে রাতের ভোট হিসেবে বেশি মানে পরিচিতি লাভ করেছে, যেটি সেই ভোটে যারা জেলা প্রশাসক ছিলেন এবং নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছে, এই ব্যক্তিদেরকে এটা বলা হচ্ছে যে তারা এই নির্বাচনে অতীত সরকারকে সহযোগিতা করেছে এবং রাতের ভোট অনুষ্ঠানে তারা কাজ করেছে, যেটা যেভাবে সহযোগিতা করা যায় সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তো নিশ্চয়ই এর মানে পক্ষে তথ্য উপাত্ত আছে যে 33 জনকে ওএসডি করা হয়েছে। হ্যাঁ, তাদের বিপক্ষে এই ধরনের অসততা বা কি বলবো নির্বাচনী করাপশনের অভিযোগ নিশ্চয়ই আছে, তার ভিত্তিতেই হয়তো এটি করা হয়েছে। জি, সামনে নির্বাচন আসছে এবং এখনো যারা আছেন বিভিন্ন দায়িত্বে যারা আছে কর্তা ব্যক্তি, যাদের উপর অনেক কিছু নির্ভর করে, এরকম যদি থেকে যায় সব জায়গাতেই এরকম বিষয়গুলো আসতে পারে। আমরা প্রশাসনের এই জায়গাগুলো কিভাবে ঠিক হবে বলে এইখানে তো নির্বাচন কমিশনের দাবি আছে যে একটি বিষয় হচ্ছে যে নির্বাচনের সময়টাতে মানে তফসিল ঘোষণার পরে স্বাভাবিকভাবেই পুরোটা নিয়ন্ত্রণ, প্রশাসনের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। তো সেটি তারা করবেন এবং তার আগে সংস্কারের যে বিষয়গুলো আছে, সংস্কারেও তাদের কিছু প্রস্তাব আছে। এবং রিসেন্টলি যেটা আপনার ডিসি সম্মেলন শেষ হলো, সেখানেও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কথা বলেছেন, তাদের মতো করে তারা দিক নির্দেশনা দিয়েছেন। তো আর সবশেষ হলো সংস্কার, যে সংস্কারটা যদি ঠিকমতো হয় এবং নির্বাচন কমিশন সংস্কারকে নির্বাচন সামনে রেখে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেই বিবেচনায় আমরা আশা করব, আপনি যেটি বলতে চেয়েছেন যে আগের ধারাবাহিকতাই থাকে কিনা, কারণ প্রশাসনের সব জায়গায় প্রায় আগের লোকজনই রয়ে গেছেন, এটি এই আশঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। তবে আমরা আশা করব যে সংস্কার প্রস্তাবনায় যেসব বিষয় উঠে আসবে এবং বর্তমান কমিশনের শক্ত অবস্থান নেই, দুর্নীতিমুক্ত যেন হয়, ফেয়ার ইলেকশন যেন হয়। আপনি সংস্কারের কথা বলছিলেন, আমরা এই বেশ কিছু দাবি সামনে এনে বর্তমান অন্তর্বর্তী সরকার 11টি সংস্কার কমিশনের কাজ করেছে এবং সেখানে অনেক কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আমরা যদি এই সংস্কার, নির্বাচন সংস্কারের কথাই বলি, যেহেতু এই বিষয়ে এখন আছি, অন্যদিকে না যাই, সংস্কার কি সঠিকভাবে হচ্ছে বা হতে পারে, আপনি কি মনে করেন? আপনার কাছে জানতে চাই। আমি বুঝতে পারছি সেটি এখনো বলার সময় আসেনি পুরোপুরি। যখন একটি সংস্কার এখন যেটা আছে যে বেশিরভাগ সংস্কারগুলোতে যে কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে আমার যতদূর মনে পড়ে 6টা কমিশন তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। তো সেগুলো যাচাই বাছাই হবে এবং তারপরে সেগুলো অনুমোদন হওয়ার পরে বিষয়টি পরিষ্কার হবে যে এই সংস্কারটা হলো। এক্স্যাক্টলি। তবে মানে যেভাবে চলছে একটু সময় লাগছে, বাট যেভাবে কাজ চলছে আমি আশাবাদী যে এই সংস্কারের মধ্য দিয়ে ভালো কিছু পাবো আমরা। সব কয়টি যে সংস্থাগুলোতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা পুলিশ বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিচার বলেন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, আমার বিশ্বাস যে সবগুলো সংস্কারই কার্যকর হবে, যার ফল পাবে দেশবাসী।
জি, আমরা নির্বাচন বিষয়ে জানি যে যতটুকু বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়, এখন থেকে ডিসেম্বর সময় খুবই বেশি নাই। আপনি কি মনে করেন এর মধ্যে সংস্কার করা সম্ভব? হ্যাঁ, নির্বাচন কমিশনটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সংস্কার বলতে মানে কোনো অবস্থাতেই কোনো সেক্টরেই আমূল সংস্কার সম্ভব নয় এবং আমূল সংস্কারের উদ্যোগ এই সরকারের নেওয়াও ঠিক নয়। আমূল সংস্কার একটি প্রতিষ্ঠান, একটি কাঠামোকে আমূল সংস্কার করতে পারে একটা নির্বাচিত সরকারই, কারণ আমূল সংস্কারে গেলে সেখানে আপনার কনস্টিটিউশনাল কনফ্লিক্টও তৈরি হতে পারে, যেখানে সংবিধান সংশোধনের দরকার হবে। সুতরাং সেই কাজটি আমি মনে করি যে নিশ্চিতভাবেই নির্বাচিত একটি সরকারের কাজ, যেটা একটা অন্তর্বর্তী সরকারের পক্ষে যেটা কঠিন এবং আমি মনে করি ঠিক নয়। তা আমরা জানি যে সেইভাবে বর্তমান সরকার এগোচ্ছেও না। তারা প্রাথমিক সংস্কারটাই মানে শেষ করবে, করে তারা ঘোষিত নির্বাচন দেবে। সময় বা দেশবাসীর চাওয়া, রাজনৈতিক দলগুলোর চাওয়ার অনেক কিছু বিষয় রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এক যুগ ধরে বন্ধ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রম বাজার, নেপথ্যে অভিবাসন, ব্যয় ও অবৈধ সিন্ডিকেট, কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহত, গ্রেফতার 5। উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানোর ঘটনায় আটক আরও 2। কুয়েটে নিষিদ্ধই থাকছে রাজনীতি, একাডেমিক কার্যক্রম স্থগিত 28 ফেব্রুয়ারি পর্যন্ত, 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং মৌলভীবাজারে স্তর নেমে যাওয়ায় নলকূপে মিলছে না পানি, পুকুর নালাও জলশূন্য, সংকটে স্থানীয়রা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাই।